নমস্কার, আমি দেবরাজ। জজবাব 24 বাংলায় আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমি রয়েছি ধর্মতলার ধর্ণা মঞ্চে। দীর্ঘ 11টা বছর তাদের জীবনের সোনালী মুহূর্তগুলো আজ অধরা। সামনে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে কে হবে মসনদে বসবেন, কে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী, তা নিয়ে তো কার্যত বিচক্ষণরা বিশ্লেষণ করছে। তবে নিভৃতে নির্জনে প্রায় বেকার যুবক সমাজদের একটা বিরাট অংশ তারা কার্যত রাস্তায় বসে জীবনের অনেক গুরুত্বপূর্ণ সোনালী মুহূর্তগুলো কেটে গেল। তবে আগামী দিন তাদের কি হবে তারা জানে না। তবে নেতা মন্ত্রীরা তাদের আগামী দিনের ভবিষ্যৎ নির্ধারণ করার জন্য আগামী 5টা বছর একদম সুনিশ্চিত করার জন্য ইতিমধ্যে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন। কিন্তু তারা যে তিমিরে ছিল সেখানেই রয়েছে। দীর্ঘ 1-2 বছর নয়, প্রায় 13টা বছর তারা রাস্তায়। শিক্ষিত, তারা বেকার নয়, তবে তারা কিন্তু কোনো লাইনে দাঁড়িয়ে নেই। যুবশ্রী প্রকল্পে বিভিন্ন লাইনে দাঁড়িয়ে বেকারদের ভাতা নিতে দেখা যাচ্ছে, তবে তারা কিন্তু ভাতার পক্ষপাতী নয়, তারা চাকরির পক্ষপাতী। সেই কারণে অনেক অভিভাবকরা তারা রাস্তায় রয়েছেন এবং চাকরি প্রার্থীদের পাশাপাশি অভিভাবকরাও রাস্তায়, আমি একবার দেখাবো ছবিতে, সন্তানদের জন্য তিনি রাস্তায় চাকরির অপেক্ষা করছে, যে সন্তানটা যেন আগামী দিনে তার চাকরিটা সুনিশ্চিত হয়। সেই দাবি নিয়ে একজন বয়স্ক মা, তিনিও রাস্তায় পড়ে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করার জন্য। এরকম অনেকে রয়েছে। সামনেই অনেকটা বছর নষ্ট হলো এবং আপনারা আন্দোলন করেন গতকাল, সমাধান সূত্র পেলেন কি? সমাধান সূত্র সরকারের তরফ থেকে এখনো আসেনি। আমরা এখনো যেমন আজকে 1337তম দিনে আমরা আন্দোলন করেছিলাম, আজকে 1339 দিনে আমরা এসে পড়েছি, কিন্তু আজও কোনো মানে ওনাদের উত্তর এখনো আসেনি। প্রায় দেখছি 11টা বছর আপনারা রাস্তায়, এখনো উত্তর, আর কবে উত্তর পাবেন? উত্তর পাবার আশায় বসে আছি। আমরাও আন্দোলন চালিয়ে যাব, হয়তো আরো বড় ধরনের আন্দোলনে নামবো, যাতে ওরা মাথা নত করতে বাধ্য হয়। কারণ আমরা তো ওদের দুর্নীতিতে, ওদের চুরি করা সিটের ফাঁদে পড়ে আমাদের অবস্থা এরকম হলো। নইলে আমরা তো যোগ্য প্রার্থী, নইলে হাইকোর্ট তো এখানে পারমিশন দিত না আমরা যদি যোগ্য না হতাম। আমরা MA BEd পাস, আবার টেট পাস। এখন তো 1 থেকে 8 পর্যন্ত সবাইকে টেট পাস হতে হবে, তাহলে আমরা তো টেট পাস করে আছি। আর কত পাস করলে চাকরিটা পাবেন? কারণ দীর্ঘ অনেকটা বছর তো রাস্তায় কেটে গেল। এবং আপনি বলছেন মাথা নত করবেন, যাদের মাথায় নেই। আপনারা মাঝে মাঝে বলে থাকেন যে তার রাজ্য সরকারকে বারবার বলছি, রাজ্য সরকার মাথায় ঢোকাচ্ছে না। তাহলে আর কবে মাথা ঢোকাবে? আর কবে মাথায় ঢোকাবে সেটাও ঠিক, আমরাও ঢোকাবার চেষ্টা করব। আমরাও আরো বড় ধরনের আন্দোলনে নামবো, যাতে ওরা মাথা নত করতে বাধ্য হয়, মাথা নত করতে বাধ্য হয় বলছে। এবং অন্যদিকে আপনারা তো রাস্তায় নেমেছেন সন্তানদের জন্য, সন্তানটা যেন ভবিষ্যৎ সুনিশ্চিত হয়। ভরসা তো রাখছেন একজনের উপরে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কি ভরসা রাখা যায়? সামনে বিধানসভা নির্বাচন। ভরসা রাখা যায় না, কিন্তু আমি ভরসা রাখছি। কিন্তু এর পরে ধৈর্য যখন হারা হবে, তখন কোন দিকে যাবে সেটা কিন্তু কেউ জানে না। ওই যে লক্ষ্মীর ভান্ডার দিয়ে যে ভোট নিয়ে মাথার উঁচু করবে, সেটা কিন্তু আর হবে না। সেটা কিন্তু আর হবে না। একদম নর্দমার সামনে এখানে বসে থাকা দায়, কার্যত দুর্গন্ধে টেকা যাচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে বলছে লক্ষ্মীর ভান্ডার চাই না, কোনো ভাতা চাই না, কিন্তু আমার সন্তানের চাকরিটুকু চাই, কারণ সে শিক্ষিত, কারণ সে যোগ্য, এমনটাই বলছে। তবে তাদের যন্ত্রণার কথা শুনতে শুনতে বারবার মনে হচ্ছে আমাদেরও আর কতদিন, কারণ দীর্ঘ 11টা বছর হয়ে গেল এবং তারা বারবার প্রতিবাদ করছে। আমাদের আন্দোলনের সেদিন স্লোগানই ছিল ভাতা নয় চাকরি চাই। আপনি কর্মসংস্থান করুন, ভাতা দিয়ে একটা MA BEd টেট পাস ছেলে মেয়েদের মেজার করা যায় না, ওটা তাদের অপমানই করা হয়। তারা কেন ভাতার জন্য লাইনে দাঁড়াবে? তারা চাকরি করবে। আপনি কর্মসংস্থান করতে পারছেন না, এদিকে ভাতা দিয়ে বাড়াচ্ছেন। ভাতা দিয়ে কি মাথা উঁচু করে আপনি কতদিন দাঁড়াবেন? ভাতা টিকবে না, চাকরি দিতে হবে। আর ভাতাজীবী হওয়া মানে তো ভিক্ষাজীবী করা, ভিক্ষাজীবী হওয়া। আপনি ভাতা দিচ্ছেন। তারা বলছে তারা শিক্ষিত, তারা ভিক্ষা নেবে না, তাদের জীবনের 11টা বছর ফিরিয়ে দিতে হবে। দাদা বলছি, আর কতদিন বসবেন? এবং ভাতা দেওয়া হচ্ছে যেখানে রাজ্য সরকার, এবং সেটা তো যুব সমাজদের কাছে খুব লজ্জা, যারা MA পাস করেছে, ডাক্তারি পড়াশোনা করছে, রাজ্য সরকারের ভাতা নিচ্ছে। রাজ্য সরকার ভাতা দিক, কিন্তু কর্মসংস্থানের তো প্রয়োজন আছে, নাহলে স্কুল কলেজগুলোতে পড়াশোনা করাচ্ছে কেন? কি বলবেন? দেখুন, কর্মসংস্থান অবশ্যই দরকার। রাজ্যে সবসময় ভাতা যে ব্যবস্থাগুলো চালু করেছে, এগুলো একটা ভোট বেসিস, ভোট ছাড়ার কিছু নয়।
বাস্তবে দেখুন, এখানে যুবশ্রী প্রকল্প চলে, তার সাথে আবার একটা নতুন প্রকল্প যুব সাথী। দীর্ঘ ধরুন আজকে রাজ্য সরকার 5 বছর মানে 11 বছর 15 বছর হবে, তো যুবশ্রী প্রকল্প 2011 থেকে চালু হয়েছিল। কিন্তু দেখুন আজ দীর্ঘদিন ধরে ভোটে জিতেছে, জেতার পরে এখন হঠাৎ করে ভোটের আগে যুব সাথী প্রকল্প ব্যবস্থা করেছে। সেটা আবার ভোটের আগে কি চমক নাকি এটা? এটাই আমি বলতে চাচ্ছিলাম যে এখন যে পরিস্থিতি পশ্চিমবাংলার রাজনীতি, আমাদের যেহেতু ছাত্ররা রাজনীতি বিষয় নিয়ে আলোচনা না করাই ভালো, তবু বর্তমান যে পরিস্থিতি, এখন যদি ভাতা না দেওয়া হয় রাজ্য সরকার থাকতে পারবে না, এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়েছে। তার জন্য যুব সমাজকে হাতিয়ার হিসেবে বানাতে চাইছে, কিন্তু এই যুব সমাজ বুঝতে পারছে না যে এই ভাতা প্রকল্প, আজকে ভাতাতে যারা এই যুবসাথী প্রকল্পতে লাইনে দাঁড়িয়েছে তারা ডাক্তারও আছে এরকম, যারা পাশ করেছে, তারা আবার মানে ইঞ্জিনিয়ারও আছে এরকম এই ভাতা নেওয়ার জন্য। তাহলে আমাদের রাজ্যটা আজকে কোথায় গেছে? খুব তাৎপর্যপূর্ণ প্রশ্ন, রাজ্যটা তাহলে কোথায় যাচ্ছে? ডাক্তার থেকে শুরু করে ইঞ্জিনিয়ার প্রত্যেকে আজ ভাতার জন্য লাইনে দাঁড়িয়ে, এবং যারা প্রকৃত শিক্ষার্থী, যারা স্কুল কলেজে ছাত্র তৈরি করবে তারাও রাস্তায়। অর্থাৎ কার্যত শিক্ষকদের এবং শিক্ষিত সমাজদের একটা বিরাট অংশ তারা রাস্তায়। তবে আর কতদিন তারা রাস্তায় বসে থাকবে? কারণ বলছে ভাতা দিয়ে শুধুমাত্র বেকার যুবক সমাজদের সাময়িক তাদের সমস্যার সমাধান করা সম্ভব, কিন্তু ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব নয়। তাহলে রাজ্য সরকার 2021-এর সময় ডবল যে চাকরির প্রতিশ্রুতি দিল, রাজ্য সরকার যে ভাতা দিচ্ছে, সবটাই প্রতিশ্রুতির পর্যায়ে, কিছুটা বাস্তবায়ন হচ্ছে, কিছুটা প্রতিশ্রুতির পর্যায়ে রয়েছে। কিন্তু ডবল চাকরি কোথায়? 2021 সালের সেই যে প্রচার, যে বারবার তিনি জানিয়েছিলেন যে ডবল চাকরি হবে, সেই ডবল চাকরি কিন্তু এখন অধরা। যার কারণে শিক্ষার্থী এবং শিক্ষিত যুবকদের একটা বিরাট অংশ ইতিমধ্যে রাস্তায়। আপনিও তো বসে রয়েছেন, আপনি কার জন্য বসে রয়েছেন? আমার মেয়ে চাকরি চাই। বিদেশে সন্ধ্যা ভালোভাবে পাশ করেছে এবং সে যোগ্যতা সম্পূর্ণভাবে। যোগ্যতা যদি হয় তাহলে এতদিন বসে থাকতে কেন হচ্ছে? এটা কোথায় প্রমাণ করতে হবে? কি প্রমাণ করো? এ তো আমার মনে হচ্ছে যে দুর্নীতির জন্যই আমার মেয়েকে আজকে এই দুর্নীতি করলো কারা? সরকারের দপ্তরের যে শিক্ষা দপ্তর আছে তাদেরকেই আমার মনে হচ্ছে তারাই দুর্নীতি করে অযোগ্যকে চাকরি দিয়েছে, আর আমাদের ছেলে মেয়েদের ঘরে বঞ্চিত করেছে। এটাই আমার মনে হচ্ছে। তারা অসহায়, তারা বলছে অযোগ্যদের চাকরি দিয়েছে এবং তারা বঞ্চিত হয়েছে। হ্যাঁ, অযোগ্যদের চাকরি পেয়েছে, এটা দিনের আলোর মতন এখন পরিষ্কার। অযোগ্যদের জন্য তারা রাস্তায়, এটাও দিনের আলোর মতন পরিষ্কার। অযোগ্যদের জন্য 11টা বছর তাদের নষ্ট হয়েছে, এটাও দিনের আলোর মতন পরিষ্কার। কিন্তু যাদের গেল তো তাদের গেল, বাকি জীবনগুলো তারা কিভাবে আগামী দিনে কাটাবে? কারণ অনেকের বয়স অতিক্রান্ত হয়েছে চাকরির পরীক্ষা দেওয়ার। তাহলে চাকরির পরীক্ষা একদিকে তারা দিতে পারছে না, অন্যদিকে রাজ্য সরকার তাদের প্রতি সহৃদয় হচ্ছে না। আর কবে? কারণ 26-এর বিধানসভা নির্বাচন, তারা জিতবে কি হারবে সেটা পরের কথা, কিন্তু তাদের ভবিষ্যৎ যে অনিশ্চিত, এই মানুষগুলোর কার্যত সেই বিষয়টা আরো জোরালো হচ্ছে। এখন দেখার বিষয়, এই 26-এর নির্বাচনের আগে রাজ্যের যারা বিরোধী দল, যারা শাসক দল, যারা নিজেদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার চেষ্টা করছে সুনির্দিষ্ট ভোটের মাধ্যমে, আগামী দিন তাদের ভবিষ্যৎ কতটুকু নিশ্চয়তা হয়। ক্যামেরায় রাহুল দেবনাথের সঙ্গে দেবরাজের রিপোর্ট, জজবাত 24 বাংলা।